নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিত চ্যাটার্জি আবারও নীল সরস্বতী ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গ্রহদের মূল ত্রিকোণ স্থান বা গ্রহদের আনন্দ স্থান, যেটা আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি। গ্রহগণ আমরা তুঙ্গস্থ হয় শুনেছি, গ্রহগণ আমরা নিচস্থ হয় শুনেছি, কিন্তু গ্রহগণ মূল ত্রিকোণ হয়। মূল ত্রিকোণ হচ্ছে গ্রহদের একটি এমনই অবস্থা যেখানে গ্রহগণ সচরাচর বলাটা খুবই ভুল। গ্রহরা সাধারণত খুবই শুভ এবং আনন্দময় ফল কিন্তু প্রদান করে থাকেন একজন জাতক বা জাতিকার দশা এবং অন্তর্দশায়। তো আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব যে গ্রহগণ কোন কোন রাশিতে গিয়ে এবং কত অংশের মধ্যে গ্রহগণ মূল ত্রিকোণ হয়ে থাকে। আমরা যেমন দেখেছি যে কোনো গ্রহ যদি তুঙ্গস্থ হয়ে থাকে তার যেমন একটি অংশ থাকে, যেমন ধরা যাক যে রবি মেষ রাশিতে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। চন্দ্র বৃষ রাশিতে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। মঙ্গল মকর রাশিতে 0 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। বুধ কন্যা রাশিতে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। বৃহস্পতি কর্কট রাশিতে 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। আচ্ছা, শুক্র মীন রাশিতে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। শনি তুলা রাশিতে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। রাহু মিথুন রাশিতে 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় এবং কেতু ধনু রাশিতে ঠিক তার সমসপ্তমে ধনুতে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়ে থাকে। তাহলে আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দেখব কি না কোন কোন গ্রহরা কোন কোন রাশিতে গিয়ে তাদের তুঙ্গস্থ স্থান গ্রহণ করে এবং কত অংশ থেকে কত অংশের মধ্যে। তো আবারও আমরা সে একই একটা জন্ম ছককে এঁকে নেব। তাহলে আবারও সে আমাদেরকে একইভাবে জানতে হবে যে এটা মেষ রাশি, বৃষ রাশি, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, 12টি রাশি। আচ্ছা, আমরা মেষ রাশি থেকে আরম্ভ করব। তাহলে মেষ রাশিতে মঙ্গল তুঙ্গস্থ এই মূল ত্রিকোণস্থ হয়। কত অংশ থেকে কত অংশ পর্যন্ত, মানে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত? না, 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় এই মূল ত্রিকোণস্থ হয় মঙ্গল মেষ রাশিতে। আচ্ছা, এরপর আসছি বৃষ রাশিতে চন্দ্র 3 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণস্থ হয়ে থাকে। আচ্ছা, মিথুন রাশিতে কিন্তু কোনো গ্রহ মূল ত্রিকোণ স্থান গ্রহণ করে না। আচ্ছা, কর্কট রাশিতেও কিন্তু কোনো গ্রহ মূল ত্রিকোণ স্থান গ্রহণ করে না। সিংহ রাশিতে কেতু এই সমগ্র সিংহ রাশিটার মধ্যে সে যত অংশের মধ্যেই থাকুক না কেন সে কিন্তু মূল ত্রিকোণ স্থান গ্রহণ করে। মানে 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্তই কিন্তু সমগ্র রাশিটাই, এন্টায়ার এরিয়াটাই কিন্তু কেতুর জন্য মূল ত্রিকোণ স্থান সিংহ রাশিটা। আচ্ছা, সিংহ রাশিতে এন্টায়ার এরিয়া। আচ্ছা, এরপর সিংহ রাশিতে আরেকটি গ্রহ মূল ত্রিকোণ হয়, সেটি হচ্ছে রবি এখানে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হয়ে থাকে। আচ্ছা, এরপর আসছি কন্যা রাশিতে বুধ 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হয়ে থাকে। আচ্ছা, কন্যার পর আসছি তুলাতে শুক্র 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হয়ে থাকে। আচ্ছা, তুলার পর আসছি বৃশ্চিকেও কিন্তু কোনো
গ্রহ মূল ত্রিকোণ স্থান গ্রহণ করে না। আচ্ছা, এরপর আসছি ধনু। ধনুতে বৃহস্পতি 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত ধনু রাশিতে বৃহস্পতি কিন্তু মূল ত্রিকোণ স্থান গ্রহণ করে থাকেন। আচ্ছা, মকর রাশি। মকর রাশিতেও কিন্তু কোনো গ্রহ মূল ত্রিকোণ স্থান গ্রহণ করেন না। আচ্ছা, আসছি এবার কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে রাহু কেতু যেমন সিংহ রাশির সমগ্র অংশটাকে মূল ত্রিকোণ স্থান হিসেবে গ্রহণ করে থাকেন, রাহু তেমনি ঠিক তার সমসপ্তম অর্থাৎ কুম্ভ রাশির সমগ্র অংশটাকে কিন্তু মূল ত্রিকোণ স্থান গ্রহণ করে থাকেন। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত এন্টায়ার এরিয়া, সমগ্র রাশিটা কিন্তু তার মূল ত্রিকোণ স্থান, এন্টায়ার এরিয়া। এর সাথে সাথে আরেকটা গ্রহ কিন্তু মূল ত্রিকোণ হয়ে থাকে এই কুম্ভ রাশিতে, সেটা হচ্ছে শনি। শনি হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকোণ হয়ে থাকে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 9টা গ্রহ কোন কোন রাশির মধ্যে মূল ত্রিকোণ স্থান গ্রহণ করে থাকেন সেটি আমি আপনাদেরকে কিন্তু বোর্ডের মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম, এবং কত অংশ থেকে কত অংশের মধ্যে। এরপর মূল ত্রিকোণ স্থানের একটা সূত্র আপনাদেরকে সর্বদা মনে রাখতে হবে। দেখুন, আমি এখন অ্যাডভান্স লেভেলে আমি যাচ্ছি না ভিডিও মানে কোনো বিষয়কে নিয়ে। যখন আমি আমার পরবর্তী বিচার করার যে পদ্ধতিগুলি থাকে সেগুলি নিয়ে যখন আমি ভিডিও তৈরি করব, সেগুলির মধ্যে অনেক রকম কাউন্টিং, হয়তো এখন যে কথাগুলো বলছি তখন হয়তো সেই কথাগুলো একটু উল্টে যেতে পারে বা একটু তার বিপরীত হতে পারে, তখন সেগুলিতে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সেই জিনিসগুলোকেও আমি আপনাদেরকে ছোট ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, খুবই সহজভাবে বোঝাবো, আপনাদের চিন্তার কোনো কিন্তু বিষয় এর মধ্যে নেই। দেখুন, মূল ত্রিকোণ, এই মূল ত্রিকোণ যখন কোনো গ্রহ হয়ে থাকে, এই মূল ত্রিকোণ যখন কোনো গ্রহ হয়ে থাকে সে কিন্তু সর্বাধিক শুভ ফল প্রদান করার চেষ্টা করে, কিন্তু তুঙ্গস্থ গ্রহের থেকে কিন্তু কম। তুঙ্গস্থ গ্রহ সর্বাধিক শুভ ফল প্রদান করে, কিন্তু তার থেকে যদি নিচে মানে তার থেকে যদি একটু কম লেভেলে যদি কেউ শুভ ফল প্রদান করে, সেটি হচ্ছে মূল গ্রহগণ যখন তার মূল ত্রিকোণ স্থানের মধ্যে থাকবে। গ্রহগণ 3টে ক্ষেত্রে খুব ভালো ফল দেয়। একটা হচ্ছে তুঙ্গস্থ হলে, একটা হচ্ছে স্বক্ষেত্রে, আরেকটা হচ্ছে মূল ত্রিকোণে। এই 3টে অবস্থায় গ্রহগণ যখন থাকবে তখন কিন্তু সেই গ্রহটি শুভ ফল প্রদান করার চেষ্টা করে বা দিয়ে থাকে। এবার সেটি কখন দেবে না, সেটি তার দশা এবং মহাদশা এবং অন্তর্দশাতে দেবে। সেগুলি পরের বিষয়, সেগুলি আমি আমার পরবর্তী যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলির মধ্যে আমি তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব। আচ্ছা, এবার আরেকটি টপিক নিয়ে আমি আলোচনা করবো। দেখুন, ছোট্ট করে আমি করে দিচ্ছি, জিনিসটা আপনাদেরও বুঝতে সুবিধা হবে। দেখুন, আমাদের জ্যোতিষ শাস্ত্রে মূলত 2টি বিষয় রয়েছে, যে 2টি বিষয় কি কি? একটা হচ্ছে 4 এলিমেন্টস, 4টে তত্ত্ব। কি কি? অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। এই প্রত্যেকটা তত্ত্বের কিন্তু একটা করে নির্দিষ্ট কারকতা রয়েছে। প্রত্যেকটি তত্ত্বের, অগ্নি তত্ত্বের একটি কারকতা রয়েছে, পৃথ্বী তত্ত্বের কারকতা রয়েছে, বায়ু তত্ত্বের কারকতা রয়েছে এবং জল তত্ত্বেরও কারকতা রয়েছে। তো কারকতা বিষয়গুলিকেও আমি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে নিয়ে আসবো। আমি প্রথমে আপনাদেরকে আমার এই যে ভিডিওগুলি আমি করছি একদম জাস্ট একটা টাচ দিয়ে দিয়ে আমি বেরোচ্ছি, কিন্তু এরপরে এই প্রত্যেকটা জিনিসের কারকতাগুলিকে নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আপনারা জেনে রাখুন যে এই যে হরোস্কোপটা আপনারা দেখছেন, এই
চারটা কিন্তু খুব একটা রহস্যজনক একটা জিনিস, জানেন তো, দেখতে খুব সাধারণ মনে হয়। এই যে একটা জন্মছক আমি খুব সোজাভাবে এঁকে দিলাম, এটা দেখতে কিন্তু সবারই খুব সাধারণ মনে হয় যে একটা জন্মছক, এ আবার কি জিনিস, খুবই সাধারণ মনে হয়। কিন্তু এই যে 12টা ঘর, 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র যে এর মধ্যে রয়েছে, খুবই কিন্তু রহস্যজনক জিনিস। এই রহস্যটাকে উন্মোচন করার পদ্ধতিকেই কিন্তু জ্যোতিষশাস্ত্র বলা হয়। যেই রহস্যটাকে মানে রহস্যটা থেকে যে পর্দাটা রয়েছে, সেই পর্দাটাকে ওঠানোটাকেই কিন্তু জ্যোতিষশাস্ত্র বলা হয়। এইটাকেই শিখতে হয়। এর বাইরে কিন্তু অনেক ভিডিওর মধ্যে অনেক কিছু অনেক কিছু শেখায়, অনেক রকম পদ্ধতিতে, এই ক্যালকুলেশন ওই ক্যালকুলেশন। কিন্তু দেখুন, জ্যোতিষশাস্ত্রটাকে যতটা সোজাভাবে শিখতে পারবেন ততটাই লাভ। প্রথমেই যদি একদম বিশাল চাপ নিয়ে নেবেন, তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্র শেখা যায় না বা শিখতে পারবেন না। হ্যাঁ, হয়তো 12টি রাশির নাম, 9টি গ্রহের নাম, 12টি ভাবের নাম, 27টি নক্ষত্রের নাম হয়তো মুখস্থ হয়ে যাবে, কিন্তু জ্যোতিষের যে গূঢ় রহস্যটা, সেই গূঢ় রহস্যটা কিন্তু আপনারা জানতে পারবেন না, যে জ্যোতিষশাস্ত্রটা আদৌ কী জিনিস। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। তো 4টে এলিমেন্ট রয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। এইগুলিকে এইখানে কোন কোন রাশি অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের আন্ডারে পড়ছে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো, যে কোন কোন রাশিগুলি অগ্নি রাশি, পৃথ্বী রাশি, বায়ু রাশি এবং জল রাশি। এর সাথে আমাদের 3 এনার্জি, 3 ধরনের শক্তি থাকে। শক্তি 3 types of বা 3 kinds of energy, 4 kinds of elements and 3 kinds of energy। এটা কিন্তু রাশিচক্রের মধ্যে বিদ্যমান। তাহলে 3 ধরনের শক্তি বা 3 ধরনের এনার্জিটা কি? চর, স্থির এবং দ্ব্যর্থক। চর, স্থির এবং দ্ব্যর্থক, এই 3 ধরনের এনার্জি নিয়ে কিন্তু আমাদের এই সমগ্র রাশিচক্রটা কিন্তু তৈরি। 4 ধরনের তত্ত্ব এবং 3 ধরনের শক্তি। তো এই দুই মানে সমন্বয়ে এই রাশিচক্রটা কিন্তু তৈরি হয়েছে, এবং এই দুই জিনিসের সমন্বয়ে কিন্তু আমরা অনেক ধরনের অনেকাংশে বিচার করে থাকি। তো এবার আমরা এই জিনিসটা জেনে নেবো যে কোন কোন রাশি কোন কোন তত্ত্বের এবং শক্তির মধ্যে পড়ছে। দেখুন, প্রথমে একটি আমরা জন্ম ছককে এঁকে নেব। আমি রাশির নামগুলিকে কিন্তু লিখছি না, রাশিগুলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি মেষ রাশির ঘর, বৃষ রাশি, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। সবসময় মনে রাখবেন যে প্রথমে আমি আসছি তত্ত্ব, 4টে তত্ত্বকে নিয়ে, যে কি? অগ্নি, অগ্নি তত্ত্ব। অগ্নি জিনিসটা মানে অগ্নি রাশিগুলি কোন কোনগুলি? অগ্নি রাশিগুলি হচ্ছে, প্রথম হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। চলুন লেখা যাক অগ্নি রাশি। আচ্ছা, অগ্নি রাশি, অগ্নি রাশি হয়ে গেল। আচ্ছা, অগ্নির পর আসছে পৃথ্বী, তাহলে অগ্নির পর আসছে পৃথ্বী, তাহলে পৃথ্বী রাশি কোন কোনগুলি? বৃষ, কন্যা এবং মকর। 3টে হচ্ছে পৃথ্বী রাশি। অগ্নি, পৃথ্বী। এবার আসছে বায়ু। বায়ু রাশি কোনটি? মিথুন, তুলা এবং কুম্ভ। আচ্ছা, অগ্নি হলো, পৃথ্বী হলো, বায়ু। এবার জল। জল রাশি কোন কোনগুলি? কর্কট, আচ্ছা, বৃশ্চিক, মীন। এইভাবে আমাদেরকে কিন্তু সাজাতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন কোন রাশিগুলি কোন কোন তত্ত্বের মধ্যে বা কোন কোন এলিমেন্টসের মধ্যে আসছে।
এটা হচ্ছে ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। তাহলে অগ্নি রাশি কোন কোনগুলি? না মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। এই তিনটে রাশি হচ্ছে অগ্নি রাশি। আচ্ছা, পৃথ্বী রাশি কোন কোনগুলি? বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। এই তিনটে রাশি হচ্ছে পৃথ্বী রাশি। আচ্ছা, বায়ু রাশি কোন কোনগুলি? মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। এই তিনটে রাশি হচ্ছে বায়ু রাশি। আচ্ছা, জল রাশি কোন কোনগুলি? না কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। এই তিনটে রাশি হচ্ছে জল রাশি। তো এইভাবে আমাদের জিনিসটা কিন্তু বুঝতে হবে। এরপর আসছি 3 ধরনের শক্তি, চর, স্থির এবং দ্বৈত রাশি। আচ্ছা, চর, 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 চর। তাহলে চর রাশি কোন কোনগুলি দেখুন? মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মকর রাশি। এই চারটে হচ্ছে চর রাশি। আচ্ছা, এরপর চরের পর আসছে স্থির রাশি। স্থির হচ্ছে বৃষ, সিংহ এবং বৃশ্চিক। এবং কুম্ভ। তাহলে দেখুন, বৃষ রাশি হচ্ছে স্থির রাশি। আচ্ছা, সিংহ রাশি হচ্ছে স্থির রাশি। আচ্ছা, বৃশ্চিক রাশি হচ্ছে স্থির রাশি এবং কুম্ভ রাশি হচ্ছে স্থির রাশি। এভাবে কিন্তু কাউন্ট করতে হবে। আচ্ছা, চর হলো, স্থির হলো। এবার হচ্ছে দ্ব্যর্থক রাশি, মিথুন, কন্যা, ধনু এবং মীন। ঠিক আছে, দেখুন চর, চর, স্থির, দ্ব্যর্থক, চর, স্থির, দ্ব্যর্থক, চর, স্থির, দ্ব্যর্থক, চর, স্থির, দ্ব্যর্থক। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এইভাবে কিন্তু আপনাদেরকে জিনিসগুলিকে সাজাতে হবে। ঠিক আছে, আমি কারকতাগুলিকে আমি আবারও বলছি, কারকতা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি আলোচনা করব, এবং তখন জিনিসগুলিকে বুঝতে পারবেন যে আরও আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে যে কিভাবে রাশিচক্রটাকে বিচার করা হয়, এবং আপনারাও জিনিসটাকে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্রটা আসলে আদৌ সত্য না এটা একটা জাস্ট অনুমান বা কল্পনা। ঠিক আছে, তো ভিডিওটাকে অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবারও প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি যেমন বলে থাকি যে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশনটা যাতে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করতেও ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর মধ্যে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।